তুমি মোবাইল কোথায় পেয়েছো? নিয়নের কথায় ব্রু বাঁকালো শাকিলা। মস্করা করে বলল, মোবাইল কি রাস্তাঘাটে পাওয়া যায় নাকি? এ মা, আগে বলবে না? আমি এত টাকা দিয়ে না কিনে রাস্তার ধারে খুঁজে নিতাম একটা মোবাইল। মজা করছো নাকি? মোবাইল কেনার টাকা কোথায় পেয়েছো তুমি? শব্দ করে হাসলো সে। তোমার টাকার আশায় বসে থাকবো আমি? ভাবলে কি করে? এমন দু চারটা মোবাইল কেনার টাকা আমার কাছেই থাকতে পারে, আর না থাকলেও জোগাড় করার ক্ষমতা আমার আছে, বুঝলে? কথাটা একটু ভাব নিয়ে বলল শাকিলা। এসব কথার মানে কি? দেখো, আগে ছিলে নষ্ট পাড়ার মেয়ে, এখন তুমি আমার ঘরের বউ, তাই চলাফেরায় পরিবর্তন আনো। জোগাড় করতে পারবে মানে কি? ঘরে বসে টাকা কোথা থেকে জোগাড় করবে তুমি? নিয়নের কথায় বিরক্ত হওয়ার পরিবর্তে শব্দ করে হাসলো শাকিলা। আমি শাকিলা, তোমার এসব দু কথায় ফসকে যাওয়ার মেয়ে আমি না। আমি যা খুশি করি না কেন, তুমি আমায় আটকাতে কখনোই পারবে না। তবে তেমন কিছু ভাবছি না আপাতত। তুমিও আমায় ভাবতে বাধ্য করো না। আর হ্যাঁ, নিজের চিন্তা ভাবনা ঠিক করো নিয়ন সাহেব। বলে আরো জোরে হাসতে হাসতে ঘরে চলে গেল সে। নিয়ন অবাক হয়ে চেয়ে রইল সেদিকে। মায়াদের বন্ধ দরজার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল তাসকিন। মন স্থির করলো, কারো করুণার পাত্র হয়ে আশ্রয় নিবেন আর কারো বাড়িতে। 2 দিন পর একইভাবে গাঢ় ধাক্কা দিয়ে বের করে দিবে না, তার কি গ্যারান্টি আছে? যে করে হোক, একটা বাসা ভাড়া নিয়ে কাজে জোগাড় করতে হবে। যে ভাবা সেই কাজ। সকাল থেকে সারা দিন খুঁজলো ছোট একটা রুম। শহরে বড় বড় ফ্ল্যাট খুব সহজে পাওয়া গেল, কম টাকায় ছোটখাটো বাড়ি মিলাতে বেশ খাটুনি করা লাগে। তবে অবশেষে সারাদিনের খাটুনি সফল হলো, একটা ছোট বাড়ি পেয়েছে। এক খালা থাকে বাড়িতে একাই, টিনের ঘর খালার। ঘরে 2টা রুম, একটায় খালা থাকে, আর একটা খালি পড়েছিল। তাসকিন যখন বাসা ভাড়া খুঁজছিল, কিন্তু টাকা বেশি হয় নিতে পারছিল না, খালা তখন নিজে থেকে ডাকে তাকে, ও মাইয়া, বাড়ি কই তোমার? লগে কেডা আছে? তাসকিন থমথমে গলায় উত্তর দিল, বাড়ি অনেক দূরে খালা, সাথে কেউ নেই, আমি আর আমার ছেলে। তাসকিনের কথায় কিছুটা অবাকই হয় খালা। লগে কেউ নেই মানে? তো কি করো তুমি? কাজ কাম ছাড়া বাড়ি ভাড়া দিবা কি কইরা? তাসকিন মলিন হেসে উত্তর দিল, সাথে কিছু টাকা আছে, তা দিয়ে হয়ে যাবে আপাতত। তারপর কোনো একটা কাজের ব্যবস্থা করে নিব। খালা পা থেকে মাথা অবধি ভালো করে দেখলো তাসকিনকে, তারপর বলল, আমারও কেউ নাই। পোলার বাপ মরছে মেলা বছর হইল। একটা পোলা, সে বউ বাচ্চা নিয়ে বিদেশে থাকে। একটা ঘর আমার, এক রুমে আমি থাকি, আর এক রুম খালি পড়া থাকে। তুমি চাইলে কম টাকা আমার ঘরে থাকতে পারো, তবে একটা শর্ত আছে। কি শর্ত খালা? আমার লগে কথা কইতে হইব, প্রতিদিন সময় কইরা। কথা কওয়ার একটা মানুষ পাই না, বুঝলা? সবাই কয় বুইরা মানুষ নাকি প্যান প্যান করি। খালার এমন শর্ত শুনে বেশ অবাকই হলো তাসকিন। আফসোসও হলো, মনে মনে বলল, হায় রে দুনিয়া, কত মানুষ কত ভাবে আছে, কত মানুষের কত রকম চাও পাওয়া। বিকাল গড়িয়ে সন্ধ্যায় তাসকিন ছোট রুমটাতে পা রাখলো। ঘরে একটা চৌকি ব্যতীত কিচ্ছু নেই, না থাকারই কথা। বালিশটাও নেই, বাচ্চা নিয়ে ঘুমাবে কি করে? তার এসব ভাবনা চিন্তার মাঝে খালা একটা পুরনো ভারী কাঁথা নিয়ে আসলো ঘরে। এই চৌকিটাতে কাঁথা বিছিয়ে আজকের রাত কাটিয়ে নাও, তারপর না হয় তোষক বালিশ কিনে আইনা থাইকো। তাসকিন কৃতজ্ঞতায় মুচকি হেসে কাঁথাটা গ্রহণ করলো। ছেলেকে খালার কোলে দিয়ে কাঁথাটা ভালো করে বিছিয়ে নিয়েছে চৌকিতে। শক্ত বিছানায় তাসকিনের শোয়ার অসুবিধা হবে না, কিন্তু ছেলেকে কি করে শোয়াবে শক্ত বিছানায়, সে চিন্তা করছে তাসকিন। কিন্তু কি আর করার, ভাগ্য তাদের এতটাও ভালো না যে নরম বিছানা বালিশ পাবে, শান্তিতে ঘুমাবে।
মাথা গোজার একটা ঠাঁই হয়েছে, এটাই শুক্রিয়া। খালা চলে গেলে ব্যাগ থেকে পানির বোতল আর কেক বের করে তাসকিন। দুপুরে কিনেছিল দোকান থেকে, কিন্তু খাওয়া হয়নি। অল্প একটু খেয়ে রেখে দিয়েছিল। এখন খিদে পেয়েছে প্রচুর পরিমাণ। তাছাড়া বাচ্চাটাও খাবার পাবে না, তাই ভেবে খেয়ে নিল তাসকিন। ব্যাগ থেকে কয়েকটা সুতি ওড়না বের করে একসাথে করে ভাঁজ করে নিল। তার ওপর শোয়ালো ছেলেকে, আর কাপড়ের ব্যাগটা দিল নিজের মাথার নিচে। শোয়ার ব্যবস্থা হলেও চোখে তার ঘুম নেই। কাজের কি ব্যবস্থা করবে, কি করে করবে, সে চিন্তায় নাজেহাল অবস্থা তার। কাজ ঠিক করতে না পারলে ছেলেকে নিয়ে কি করবে সে? এসব ভাবনার মাঝে রাত পোহায়। রাতেই ভেবেছে সকাল হলে বাজারে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আনতে হবে। না খেয়ে তো আর বাঁচতে পারবে না। আর দোকান থেকে কিনে খাওয়া মানে 2 দিনের টাকা একদিনে খরচ করা। এতে করে টাকা লাগবে দ্বিগুণ, কিন্তু তার কাছে মাত্র কয়েক হাজার টাকা আছে। এসব বেহিসাবি ভাবে খরচ করলে 2 দিন পর না খেয়ে মরতে হবে। তাই সকালে হাত মুখ ধুয়ে বাজারে রওনা দিল তাসকিন। খালা পিছন থেকে ডেকে উঠল, ও মাইয়া, এই সাত সকালে কোনে যাও? তাসকিন পিছন ঘুরে অত্যন্ত বিনয়ী সুরে বলল, বাজারের দিকে যাচ্ছি। কয়েকটা হাঁড়ি পাতিল আনতে হবে, আর চাল ডাল। সে ভালো কথা, কিন্তু এটুকু ছেলেকে নিয়ে এত সব করবে কি করে? কি আর করব, সাথে তো কেউ নেই যে নিয়ে যাব। আমি বয়স্ক মানুষ, তোমার সাথে সারা বাজার ঘুরে ঘুরে জিনিসপত্র কেনার শরীর আমার নেই। তবে তুমি ইচ্ছে করলে ছেলেটাকে আমার কাছে রেখে যাইতে পারো। কথাটা শুনে খালার দিকে গাঢ় চোখে তাকালো তাসকিন। খালার কাছে ছেলেকে রেখে যেতে কেমন সংকোচ লাগছে। একদিনের পরিচয়, ভালো মন্দ কিছু জানে না তেমন। অন্যদিকে তাহিনকে নিয়ে বাজারে গেলেও সমস্যা। মাত্র জ্বর ঠান্ডা সেরেছে, এখন একে নিয়ে এত দৌড়ালে আবার অসুস্থ হবে। তাসকিনের ভাবনার মাঝে খালা এগিয়ে এসে তার কোল থেকে তাহিনকে নিল জোর করে। তাসকিন মুখের ওপর না করতে পারলো না আর। শেষে খালার কাছে ছেলেকে রেখে বাজারে গেল। হেঁটে বাজারে যেতে প্রায় 20 মিনিট সময় লেগেছে তাসকিনের। হেঁটে যাওয়ার কারণ দুটো। একে তো হাতে সীমিত টাকা, তার উপর খুচরা কোনো টাকা নেই। রাস্তা চেনা থাকা হেঁটে চলে গেল। বাজার থেকে একটা ভাত রাঁধার পাতিল আর একটা কড়াই নিয়েছে। ওই দোকানেই খুব সুন্দর একটা পানি খাওয়ার জগের দিকে নজর গেল তাসকিনের। পরক্ষণেই নিজের অবস্থানের কথা চিন্তা করে চোখ নামিয়ে নিল। জগ গ্লাস দিয়ে পানি খাওয়ার সময় এখন তার না। 1 লিটারের একটা বোতল আছে বাড়িতে। কাজের ব্যবস্থা হওয়ার আগে সেটা দিয়ে কোনো রকম কাজ চালাবে। এ দোকান থেকে বের হয়ে নিজের জন্য এবং ছেলের জন্য দুটো ছোট বড় বালিশও নিয়েছে কম দামের মধ্যে। সাথে চাল ডাল আলু এসব নিয়ে রিক্সার জন্য দাঁড়ালো সে। মন স্থির নেই তার। ছেলেটাকে খালার কাছে রেখে সে এক মুহূর্ত শান্তিতে দাঁড়াতে পারছে না সে। সারাক্ষণ ভয় হচ্ছে, একদিনের পরিচয় একটা মানুষের কাছে ছেলেকে রেখে আসা একদম উচিত হয়নি তার। যদি তার ছেলেকে কিছু করে ফেলে, সে তো কোনো বিচার পাবে না। খালার কাছে যে তাহিনকে রেখে এসেছে তারও তো কোনো প্রমাণ নেই। হঠাৎ দেখলো নেভি ব্লু রঙের পোশাক পরিহিত কতগুলো মহিলা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো ফ্যাক্টরির কর্মী। হ্যাঁ, তাসকিনের ধারণা সঠিক। শুধু ওই মেয়ে না, সেম পোশাক পরা আরো অনেক ছেলে মেয়ে মহিলা, কত কত মানুষ আসতেছে রাস্তা ধরে। তার মানে এদিকে কোথাও ফ্যাক্টরি আছে। জেনেই মনটা খুশি হয়ে গেল। ভাবলো এগিয়ে গিয়ে তাদের সাথে কথা বলে জানবে এ ব্যাপারে। কিন্তু তাহিনের কথা মনে পড়তেই আর পা বাড়ালো না। আগে ছেলের কাছে পৌঁছাতে পারলেই হলো, পরে কাজের চিন্তা। তাই ঝটপট একটা রিক্সা ডেকে উঠে পড়লো তাতে। বাড়ি ফিরে দেখলো
দুটো রুমই দরজা বন্ধ, মানে বাইরে থেকে ছিটকানি লাগানো। তাসকিনের হাত থেকে আপনা আপনি বাজার সদাইয়ের ব্যাগটা পড়ে গেল। গলা চেঁচিয়ে ডাকলো, খালা, ও খালা। খালাকে ডাকার মিনিট খানেকের মধ্যে তাহিনকে কোলে নিয়ে খালা এসে হাজির হলো উঠানে। তার সাথে 14-15 বছর বয়সী একটা মেয়েও এসেছে। তাহিনকে দেখা মাত্র দৌড়ে গেল তাসকিন। দৌড়ে গিয়ে ছোঁ মেরে খালার কাছ থেকে তাহিনকে ছিনিয়ে নিয়ে চুমু দিতে লাগলো। চোখের কোণে পানির ফোঁটা। খালা মনে হয় বুঝলো তাসকিনের মনের অবস্থা, তাই নরম গলায় বলল, বাড়িতে একা একা কি করতাম, তাই বাচ্চারে নিয়া পাশের বাড়িতে গেছিলাম। কখন আইলা তুমি, আর কাঁদতেছো কেন? তাসকিনের কানে খালার কথা যেতেই সে নিজেকে স্বাভাবিক করলো। এখনই খালা। আসলে প্রথম ছেলেরে চোখের আড়াল করলাম তো, তাই বাড়ি এসে ছেলেকে দেখতে না পেয়ে ভিতরটা কেমন মুচড়ে উঠল। কাইন্দা লাভ নাই গো মা, ছেলে বড় হয়ে এদিন মনে রাখবে না, বলেই খালার কি যেন হলো। মুখটা কালো করে ঘরে চলে গেলেন তিনি। তাসকিনও বাজার সদাই নিয়ে ঘরে গেল। তার পিছন পিছন গেল সাথের মেয়েটাও। আপনার নাম কি আপা? মেয়েটি প্রশ্ন করলে তাসকিন উত্তর দেয়, তাসকিন। তোমার নাম কি? আমেনা। চাচির কাছে শুনছি আপনি নাকি এখানেই থাকবেন, তাই দেখতে আসলাম, বলেই মেয়েটা সারা ঘর খুঁটিনাটি করে দেখলো। তাসকিন কিছু বলল না। নতুন জায়গা, নতুন মানুষ, প্রথম পরিচয় কারো সাথে এত বেশি মিশতেও পারে না, আবার কাউকে আঘাত করে কড়া কথা শোনাতে পারে না সে। আমেনা আরো বেশ খানিকক্ষণ ছিল। বেশি কথা বলে একটু, ছোটাছুটি বেশি করে, কিন্তু মানুষ ভালো। আমেনার সাথে কথায় কথায় তাসকিন জিজ্ঞেস করলো, বাজারে দেখলাম নেভি ব্লু রঙের পোশাক পরা অনেক ছেলে মেয়ে, এদিকে কি কোনো ফ্যাক্টরি আছে নাকি? হ্যাঁ আছে তো, বাজারের ধারেই তো। কেন আপা, আপনি কাম করবেন নাকি? কাজ তো করতাম, কিন্তু সুযোগ সুবিধা কেমন? কয় ঘন্টা ডিউটি? আমি তো কইতে পারবো না আপা, তাই একজন পারবো। কে সে? তাসকিন ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলে আমেনা মুখে খানিকটা লজ্জা ভাব এনে বলল, আপনার মোবাইল আছে আপা? কেন? দেন, তারে কল দেই, সে ওইখানে কাম করে, সব কইতে পারবো। তাসকিন তার ছোট্ট বাটন মোবাইলটা এগিয়ে দিতে আমেনা সেটা নিয়ে মুখস্থ নাম্বার চেপে তুলল ফোনে। রিং হলে রিসিভ করতে বলল, হ্যালো। অপর পাশের কথা শুনতে পেল না তাসকিন। তার মাঝে আমেনা বলে উঠল, আমগো পাশের বাড়িতে এক আপা ভাড়া আইছে, তার মোবাইল এটা। শোনো, একটা কথা, দরকারে কল করছি। আপায় নাকি তোমগো ফ্যাক্টরিতে কাম করব। আচ্ছা, তোমগো না 12 ঘন্টা ডিউটি? কথাগুলো এক নাগারে বলে তবেই থামলো আমেনা। এরপর ফোনের স্পিকার বাড়িয়ে দিল। অপর পাশ থেকে একটা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো, 12 ঘন্টা, 1 সপ্তাহ দিনে, আরেক সপ্তাহ রাতে। বেতন 7-8 হাজারের মতো পাবে, কিন্তু সমস্যা হলো এখন তো আমাদের এখানে কর্মী নিচ্ছে না। আমেনা ঝাঁঝালো গলায় বলল, এত বড় ফ্যাক্টরি, আর তুমি কইলেই হইব যে লোক নেয় না? আমি তো শুনছি সারা বছরই মানুষ আনা নেওয়া করে এনে। ইফাত জানালো সে স্যারের সাথে কথা বলে দেখবে। কল কেটে দিল। একটুখানি আশার আলো খুঁজে পেল তাসকিন। খালার মাটির চুলোয় কোন রকম ভাত ডাল রান্না করে নিল। বিকেলে খালা এসে বসলো তাসকিনের পাশে। খালাকে দেখে খুবই আন্তরিকতার সহিত ডাকলো তাসকিন, বসেন খালা। মহিলাও বসলো। তা কি রান্না বাড়া করলা গোমাইয়া? এই তো খালা, ভাত আর ডাল রাখছি শুধু। একা মানুষ, এত রাতে মন টানে না। হ, কথা মিশা কও নাই। আমারে দেখো না, একলা মানুষ, একটা তরকারি আর ভাত রাখতে পারলেই হইয়া যায়। তা কামের কথা কি চিন্তা করলা? মুখটা মলিন হয়ে এলো তাসকিনের। জবাব দিল, তখন যে মেয়েটা আসছিল না আপনার সাথে,
সে বলছিল বাজারের পাশে নাকি কারখানা আছে একটা বড় সড়ো, সেখানে একজন পরিচিত আছে তার, ওই লোকের সাথে কথা বলেছে, বলল বসের সাথে কথা বলে দেখবে। কথাটা শুনে খালাও খুশি হলো, বলল তা তো বেশ ভালো, কিন্তু তোমার পোলারে কি করবা? তার কোনো ব্যবস্থা করছো? কামে গেলে তার কি হইব? চিন্তায় পড়ে গেল তাসকিন। সত্যি তো, কাজের না হয় ব্যবস্থা করবে, কিন্তু তাহিনকে কোথায় রেখে যাবে? আর সেখানে নিয়ে যাওয়ার নিয়ম আছে কি? ভেবে দীর্ঘশ্বাস ফেলল। খালা বলল, এত চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা কইরা দিব। তাসকিন ছোট করে জবাব দিল, কথা পাল্টাতে বলল, খালা আপনার ছেলের কাছে চলে গেলেই তো পারেন, এখানে একা একা না থেকে। কথাটা ভালো লাগলো না খালার। তাসকিন যেন ভুল জায়গায় ভুল কথা বলে ফেলছে। চরম রেগে গেল খালা। রেগে মেগে বের হয়ে যেতে যেতে বলল, ভাড়া থাকবা থাকো, এত কথা কও কেন? আজেরা মানুষের খাইয়ার কাজ নেই, অন্যের চিন্তা করা ছাড়া। বলতে বলতে বেরিয়ে গেল। খালার এমন ব্যবহারে তাজ্জব বনে তাসকিন। কি এমন বলল খালা? হঠাৎ করে এমন ব্যবহার কেন করলো? এই দাঁড়া। মেয়েলি মিষ্টি কণ্ঠ শুনে দাঁড়িয়ে গেল জিহান। কি প্রতিদিন ঝোপঝাড়ে দাঁড়িয়ে কি করিস? কিঞ্চিত ভ্রু বাঁকালো জিহান। ঝোপঝাড়? কিসের ঝোপঝাড়? শাকিলা হাসলো। মনে হয় এ শব্দ নতুন শুনলি? আমি গোসল করার সময় পুকুরের পিছনে ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকিস না তুই? শাকিলাকে অবাক করে দিয়ে তার থেকে দ্বিগুণ শব্দে হেসে উঠল জিহান। তোমার গোসল দেখতে ঝোপের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে আমাকে? এই কথাও শুনতে হলো? হায় খোদা, আমার দেখতে মন চাইলে সামনে থেকে দেখতে জানি বলে চলে যাওয়ার জন্য উদ্যোগ নিলে শাকিলা তাকে থামিয়ে দেয়। আমি একদিন হাতে নাতে ধরতে পারলে কিন্তু গর্দান যাবে। আই ডোন্ট কেয়ার বলে চলে গেল জিহান। শাকিলা অবাক হলো। তাকে পাত্তা দিল না ছেলে, কিন্তু প্রতিদিন গোসল শেষে শাকিলা বাড়ির বাইরে বের হয়ে রাস্তায় জিহানকে দেখেছে, আশেপাশে। আর আজ কিনা বলছে সে ছিল না, তবে কে হতে পারে? সে যাই হোক, কিন্তু জিহান তাকে এভাবে তুচ্ছ করে খুব বড় ভুল করেছে। এর মাসুল দিতে হবে তাকে। ইফাত স্যারের সাথে কথা বলেছে। স্যার বলল তাসকিনকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য। কল করে একথা জানিয়েছে সে। আমেনা যখন গদগদ করে কথাগুলো জানালো, তাসকিনের মন তখন আনন্দে নেচে ওঠে। তাহিনকে কোলে নিয়ে 10 মিনিট হলো বাজারে দাঁড়িয়ে আছে সে। আসার সময় আমেনার মন খারাপ হলো। সেও আসতে চাইছিল, কিন্তু তার মা তাকে ছাড়বে না কিছুতেই। তাই তাসকিন একাই এসে ইফাতের অপেক্ষা করছে। এর আগে কেউ কাউকে দেখেনি, তাই খুঁজে বের করতে একটু তো অসুবিধা হবেই। ইফাত কল করে করে অবশেষে খুঁজে পেয়েছে তাসকিনকে। দুজন মিলে বসের সামনে গিয়ে দাঁড়ালো। বস তাসকিনকে একবার দেখে তারপর ইফাতকে বলল, তুমি যাও, আমি কথা বলে নিচ্ছি। ইফাত মাথা কাত করে চলে গেল। বস জানতে চাইল লেখাপড়া কত দূর। জি স্যার, এসএসসি পাশ করেছি। ও, ভালো, মোটামুটি তো লেখাপড়া ছিল, ভালো একটা কাজ দিতে পারতাম, কিন্তু দুঃখিত মিস। তাসকিন আমার নাম। ও হ্যাঁ, মিস তাসকিন। আমাদের এখানে আপাতত ভালো ভালো সব পদেই কর্মী আছে, তাই আপনাকে লেবার পদে জয়েন করতে হবে এখন জয়েন করলে। আর যদি অপেক্ষা করেন তো 3-4 মাস পর ভালো উচ্চ পদে নিয়োগ দিতে পারবো একটু। আপনি চাইলে সিভি জমা দিয়ে যেতে পারেন, আমরা ব্যাপারটা ভেবে দেখব। না না স্যার, কাজটা আমার এখনই দরকার। লেবার পদে হলেও সমস্যা নেই। তাসকিনের কথায় কিছুটা অবাক হলো সেখানকার স্যার। সবাই শিক্ষার যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজে, আর এ মহিলা একটা হলেই হলো। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং।
আগামী শনিবার থেকে জয়েন দেওয়ার কথা বললেন স্যার। এখানে একটা এক্সট্রা সুবিধা আছে, ছোট বাচ্চা রাখার আলাদা সেক্টর আছে। অনেক মায়েরা ছোট ছোট বাচ্চা নিয়ে আসে কাজ করার জন্য। তাদের সকলের বাচ্চাগুলো ওই রুমগুলোতে রাখে। সেখানে বিভিন্ন খেলনা এবং বাচ্চাদের দেখাশোনা করার আলাদা লোক বরাদ্দ করা আছে। 3-4 জন বাচ্চার জন্য একটা করে মহিলা রাখা। তারা তাদের দেখবে, টাইম মতো খাওয়াবে। যদিও মাস শেষে বাচ্চার মায়েদের কিছু পরিমাণ টাকা দিতে হয় এই সুবিধা গ্রহণ করার জন্য, তবুও তারা খুশি মনে নিশ্চিন্তে কাজ করতে পারে। তাসকিন এ ব্যাপারটা জানতে পেরে মহা খুশি। এখন আর তাহিনকে নিয়ে চিন্তা নেই, এখানে রেখে কাজ করতে পারবে। দিন দিন চাহিদা বেড়েই চলছে শাকিলার। আজ মোবাইল, কাল শাড়ি, অন্যদিন আরেকটা দামি কিছু। একের পর এক বাড়ছে তার চাওয়া পাওয়ার সংখ্যা। রাত করে বাড়ি ফিরে নয়ন। শাকিলা ঘরে দরজা দিয়ে ফোনে কথা বলছে কারো সাথে। নিয়ন বাড়িতে ঢুকেই শাকিলার হাসির শব্দ শুনতে পেল। ভাবলো কাজের মহিলার সাথে বুঝি হাসছে, কিন্তু তার ধারণা ভুল হলো যখন দেখলো ঘরের দরজা বন্ধ। দরজায় টোকা দেওয়ার বেশ খানিকক্ষণ পরে দরজা খুলে দিল শাকিলা। ঘরে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করলো, কার সাথে কথা বলছিলে? নিয়নের কথায় অবাক চোখে তাকালো শাকিলা। আমার কাছের কৈফিয়ত চাইছ? শাকিলা, আমি তোমার আগের বউ না যে আমার কাছে কৈফিয়ত চাইবা। আমি বাধ্য নই। এরপর থেকে অহেতুক প্রশ্ন করবে না। শাকিলার কণ্ঠে হুকুমের সুর। নিয়নও চুপ রইল না। আজ স্বামী হিসেবে একটা কিছু জানতে চাওয়া কৈফিয়ত হয়ে গেল তোমার কাছে? মা বাপ আত্মীয় স্বজন কেউ তো নেই, ছিলে তো নষ্ট পাড়ায়, বন্ধু বান্ধবও তো নেই, তো কার সাথে কথা বলছিলে? শাকিলা হাসলো। নষ্ট পাড়াটাও তোর এ বাড়ি থেকে ভালো। যে টাকা দিয়ে কিনে এনেছিস সে টাকা শোধ হলে এ জাহান্নাম থেকে বের হব আমি। ভোগ করতে এনেছিস, ভোগ কর ইচ্ছে মতো। এর বাইরে আমার কাজের কৈফিয়ত চাইবি না। নিয়ন শব্দহীন চেয়ে রইল শাকিলার দিকে। কিছু বলতে গিয়েও বলতে পারল না, নত হয়ে রইল। অথচ শাকিলার জায়গায় তাসকিন থাকলে এতক্ষণে কয়েকটা লাগিয়ে দিত তার শরীরের ওপর। ঘর থেকে বেরিয়ে উঠোনের কোণে থাকা মাচার ওপর বসে রইল শাকিলা। নিয়ন খাটের কোণে থ মেরে বসে রইল খানিকটা সময়। এরপর শাকিলার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ডাকলো, শাকিল পাখি। শাকিলা চুপ থাকলো। নিয়ন এবার আরো একটু ঝুঁকে গিয়ে বলল, তোমার জন্য একটা জিনিস এনেছে, তোমার পছন্দের রিং। শাকিলা নড়ে চড়ে বসলো, তবুও কথা বলল না। অধৈর্য হলো নিয়ন। দুঃখিত আমি, আর হবে না এমনটা। এবার তো ঘরে চলো শালিক পাখি। শাকিলা চুপ থাকলো না, সব স্বাভাবিকভাবে কথা বলল। ভাগ্য ভালো আজ রিংটা এনেছ, নয়তো খবর করে ছাড়তাম। শাকিলার কথায় নিয়ন ও শাকিলা দুজনই হেসে উঠল। তবে সে হাসিতে ভিন্নতা আছে। বুধবারে ফ্যাক্টরি রোহান স্যারের সাথে কথা বলে এসেছে তাসকিন। শনিবারে কাজে জয়েন করার কথা। মাঝখানে 2টো দিন পেয়েছে। তার মধ্যে ঘরটাকে আরো একটু ভালো করে গুছিয়ে নিয়েছে। এ 2 দিনে আমেনার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে তাসকিনের। তাসকিন যখন দুপুরে রান্না করে, আমেনা তখন তাহিনকে নিয়ে তাসকিনের ঘরেই থাকে। খালার রান্নাঘর তাসকিনের রুম থেকে খানিকটা দূরে, তাই তাহিনের পাশে আমেনা থাকলে তাসকিন নিশ্চিন্তে কাজগুলো করে আসতে পারে। আজ শুক্রবার, ধরনীর বকে সন্ধ্যা নেমেছে খানিকটা সময় আগে। আমেনা এসে ধরফরিয়ে বলল, আপা তোমার মোবাইলটা একটু দিবা? তাসকিন ফোন এগিয়ে দিতে দিতে বলল, কার সাথে কথা বলবে, কোনো দরকার নাকি? তার কথার উত্তর দিল না আমেনা, বরং দ্রুত ইফাতকে কল করলো। রিসিভ হতে যথাসম্ভব তড়িঘড়ি করে বলতে লাগলো,
মায়ের ফোনে কল কইরো না, মোবাইল মা নিয়ে গেছে। এবার ধরা পড়লে আমারে মাইরাই ফেলবো। আমেনার কথার মাঝে তার মাকে আসতে দেখে বিদ্যুতের গতিতে মোবাইলটা তাসকিনের হাতে দিয়ে দেয় আমেনা। কিরে, এ রাতে তুই এখানে কেন আসলি? তো কি করবো, ঘরে একলা বইয়া, টিভিটাও তো নষ্ট, সারাক্ষণ এক ঘরে কি ভালো লাগে নাকি? আমেনার দায়সারা উত্তর শুনে মহিলা এদিক সেদিক চোখ বুলালেন ভালো করে, তারপর বলল, তাড়াতাড়ি এসে পড়িস। উনি এসে মোবাইল দেখেনি আমেনার হাতে, দেখলে এতক্ষণে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলতো এখানেই। সে চলে যেতে বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো আমেনা। তাসকিন কাপড় ভাঁজ করতে করতে বলল, ব্যাপার কি? আর বলো না আপা। আচ্ছা, ইফাতরে কি তোমার খারাপ পোলা মনে হয়? একদিন তো দেখছো তারে, কথা হইছে। তাসকিন গম্ভীর হলো, 1000 বছর একসাথে থেকেও মানুষ চেনা যায় না, আর একদিনের পরিচয় কি বলবো। তবে দেখে খারাপ লাগেনি। আমেনাও কি যেন ভাবলো, তারপর বলল, 2 বছর ধইরা চিনি মানুষটারে, টুকটাক কথা হতো শুধু। তাই বলবো আমারে নাকি মেলা ভালোবাসে, তারপরে আমিও। কিন্তু কিছুদিন আগে আমগো বাড়ি যাই না ফেলে, সে থেকে আমার স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, মায়ের মোবাইল ধরতে দেয় না। কিন্তু বিশ্বাস করো আপা, তার লগে কথা না কইলে আমার যে দম বন্ধ লাগে, বলেই চোখের পানি ছেড়ে দিল সে। তাসকিন কি বলবে বুঝতে পারছে না, চুপ থেকে কাঁদতে দিল আমেনাকে। শনিবার সকাল সকাল উঠে খেয়ে দিয়ে তাহিনকে নিয়ে বেরিয়ে গেল। ফ্যাক্টরিতে পৌঁছে রোহান স্যারের সাথে দেখা করলে তিনি এসে কাজ বুঝিয়ে দেয়। কাজ সহজই, তবে সারাক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে, বসার সুযোগ নেই 1 মিনিটও। তাসকিন বাচ্চা রাখা সেক্টরে তাহিনকে রেখে আসলো। মহিলাকে বারবার বলে এসেছে, খিদায় বেশি কাঁদলে যেন তাকে ডাকে। এসে কাজ করছে 2 ঘন্টা, যেতে না যেতেই বিকট শব্দে মুখরিত হলো সমস্ত ফ্যাক্টরি। একের পর এক গুলির আর মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ। ভয়ে আত্মা কেঁপে উঠল সকলের। হাতের কাজ ফেলে তাসকিন ছুটল তাহিনকে যেখানে রেখে এসেছে সেদিকে। কিন্তু মাঝপথে আটকে দিল কিছু মুখোশ পরিহিত লোক। হাতে তাদের বন্দুক, মুখ কালো কাপড়ে ঢাকা, চোখগুলো ভয়ঙ্কর রকমের লাল হয়ে আছে। ডাকাত দল আক্রমণ করেছে ফ্যাক্টরিতে, হাতে হরেক রকমের অস্ত্র আর মুখে কালো মুখোশ। সাথে অস্ত্র থাকায় কেউ ভয়ে এগুচ্ছে না তাদের সামনে। কর্মীদের ভয় আরো দ্বিগুণ করতে 2 জন পুরুষ কর্মীর বুকে গুলি চালিয়েছে তারা। কর্মী 2 জন সাথে সাথে ছটফটিয়ে মারা গেছে। এরপর সবার মুখ চুপ, ভয়ে থরথর করে কাঁপছে মানুষ। যে যার মতো চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করছে। এক পা নড়া সাধ্য কারণে না, সে সাহস কেউ করছে। এবার ডাকাত দল তাদের মনের ইচ্ছে মতো লুটপাট করে চলে গেল। ডাকাত বের হতেই সকলে হাউমাউ করে কেঁদে উঠল। মায়েরা ছুটলো বাচ্চাদের কাছে। তাসকিনা দৌড়ে গিয়ে কোলে নিল তাহিনকে। ডাকাতেরা বাচ্চাদের রুমে যায়নি, তাই তারা ভয় কম পেয়েছে। কিন্তু মানুষজনের এমন অস্বাভাবিক ছোটাছুটি দেখে একটু বড় বাচ্চাগুলো হা করে দেখছে সে দৃশ্য। কৌতূহলে আধো আধো বলিতে মাকে জিজ্ঞেস করছে কেউ কেউ। এর মাঝে আরো একটা খবর ছড়িয়ে পড়ল। কয়েকশো কর্মীর হাতের আঙুল থেকে নখ তুলে ফেলেছে ডাকাতেরা। প্রথমে নাকি কর্মীরা ছোটাছুটি চিৎকার করছিল, তাদের মুখ চুপ করাতেই হয়তো এ পদক্ষেপ নিয়েছে তারা, যেন একজনকে দেখে 10 জন ভয় পেয়ে যায়। কর্মীদের হাত দিয়ে অঝরে রক্ত ঝরছে। আহ, কি নির্মম দৃশ্য! ফ্যাক্টরি ছুটি দিয়ে দেওয়া হলো। আহতদের নিয়ে ছুটলো হাসপাতালে। কম আহতদের চিকিৎসা করা হচ্ছে ফ্যাক্টরির ভিতরে। হঠাৎ তাসকিনের চোখ গেল ইফাতের দিকে। আঙুল দিয়ে টপ টপ করে রক্ত ঝরছে। তার মানে তার আঙুলের নখও তুলে ফেলেছে। ইস, কতটা নির্দয় হলে এমন কাজ করতে পারে। তাসকিন এগিয়ে আসলো, তবে কথা বলার সুযোগ পেল না।
তার আগে কয়েকজন লোক এসে ইফাতকে নিয়ে গেল ডাক্তারের কাছে। কলিজা কেঁপে উঠল তাসকিনের। মনে পড়ল আমেনার মুখটা। মেয়েটা এ খবর জানতে পারলে কি যে করবে। বাড়ি চলে আসলো তাসকিন। সমস্ত এলাকা জানাজানি হয়ে গেছে। এতক্ষণে ফ্যাক্টরিতে ডাকাতের আক্রমণের কথা। আমেনা সে কখন থেকে ছটফট করছে, কারো থেকে খোঁজ নিবে সে উপায়ও নেই। তাসকিন এসেছে শুনে তার কাছে ছুটে আসে আমেনা। শুধু সে নয়, আমেনার মা, বাড়িওয়ালি খালা সহ পাড়ার আরো কয়েকজন মহিলা মেয়ে এসেছে আজ। কি হয়েছে সে তথ্য জানতে এসেছে তারা। ঠোঁট কাঁপছে তাসকিনের। কি করে বলবে সে ঘটনা। কাঁপা কাঁপা গলায় তবুও বলল সবটা। আমেনা যখন শুনল আঙুল থেকে নখ তুলে নেওয়ার ঘটনা, সে থেকে মেয়েটার মুখে এক অনাকাঙ্ক্ষিত ভয়ের ছাপ। তবে সামনে মানুষজন থাকায় তাসকিনকে আলাদা করে কিছু জিজ্ঞেস করতেও পারছে না। অনেকটা সময় ধরে মহিলারা বসেছিল। তাসকিনও থ মেরে বসে আছে। কাজে ঢোকার প্রথম দিনই এমন একটা ঘটনা ঘটে যাবে কল্পনার বাইরে তার। জীবনে প্রথম এরকম একটা ইতিহাসের সাক্ষী হলো। স্বচোখে দেখলো এমন ঘটনা। ভিতরে ভিতরে ভয় পেয়েছে তাই অনেকটা। অধৈর্য হয়ে আমেনা চলে গেল। রাতেও আসতে পারেনি। পরদিন সকালে ছুটে আসলো আমেনা। আপা? তাসকিন রান্না করেনি, ছেলেকে কোলে নিয়ে শুয়েছিল। আপা, ও আপা, তুমি আমারে কও নাই কেন ইফাতের নখ তুলে ফেলছে? তাসকিন কি জবাব দিবে বুঝতে পারল না। তবুও সান্ত্বনা দিয়ে বলল, শান্ত হও। কিসের শান্ত হমু? আমি পাড়ার এক ছেলের থেকে জানছি মাত্র। তা নয়তো জানতেই পারতাম না। আমেনা কাঁদছে। তাসকিন কি বলবে বুঝতে না পেরে ইফাতকে কল করলো। দুইবার রিং হতেই কল রিসিভ করলো। তাসকিন আমেনার দিকে মোবাইল এগিয়ে দিয়ে বলল, কথা বলো। নাক টেনে কান্না থামালো আমেনা। মোবাইল ধরে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কেমন আছো? কি করছো? এক নাগারে কথাগুলো বলতে বলতে চোখের পানি বিসর্জন দিচ্ছে সে। ইফাত মলিন সুরে বলল, কিছু হয়নি, ভালো আছি আমি। মিথ্যা কথা বলছো তুমি, আমি সব শুনেছি। আরে বাবা, মিথ্যা না, সামান্য একটু লেগেছে, এখন ঠিক আছি তো। বিশ্বাস না হলে এসে দেখে যাও। তাই করব। কথার মাঝখানে খালা ঘরে আসলো। আমেনা মোবাইল রেখে দিল। খালা বের হয়ে গেলে আমেনা তাসকিনের হাত ধরে বলল, আমায় তোমার সাথে একটু নিয়ে যাও না আপা। মা আমাকে একা ছাড়বে না। যদি তুমি বলো তোমার সাথে বাজারে যাওয়ার কথা, তবে হয়তো দিতে পারে। তাসকিন থ মেরে বসে রইল কিছু সময়। এটা ঠিক হবে না। রাজি হলো না প্রথমে, পরে আমেনার আকুতি মিনতির কাছে হার মানল। আমেনার মাকে বলে কয়ে রাজিও করিয়েছে। শেষে বিকেলে আমেনাকে নিয়ে বাজারে গেল সে। ইফাত এসেছে। সে কি কান্না আমেনার! মানুষ মরলেও বোধহয় এভাবে কাঁদে না কেউ। 3 মাস যেতে না যেতেই নিয়নের বউ শাকিলা চলে গেছে মেম্বারের ছেলের সাথে। তবে রাতের আধারে লুকিয়ে নয়, বা মেম্বারের ছেলেকে বিয়ে করেও নয়, বরং দিনের আলোয় গেছে, সকলের সামনে দিয়ে, তার কাজের পার্টনার হিসেবে। চলে গিয়ে আবার নিজে থেকেই নিয়নকে কল করে জানিয়েছে, আমি চলে এসেছি, আমায় খুঁজে বা আমার আশায় থেকে লাভ নেই বলে কল কেটে দিয়েছে। সে থেকে বাড়িতে এসে হতাশ হয়ে বসে আছে নিয়ন। তার ব্যবসা বাণিজ্য সব শেষ, সহায় সম্পত্তি সব শেষ করে তবেই বেরিয়ে গেছে শাকিলা। এলাকার লোক ফিসফিস করছে, নিয়নের আগের বউটা কালো হলেও জাত বংশ ভালা ছিল মাইয়াডার। মাইয়াডার কথা কত সুন্দর, কত ভদ্র ছিল। তারে রাইখা বাজারের ব্যবসা আনছিল। এখন সে নিয়ন্ত্রে নিঃস্ব করে চলে গেছে। সবই আগের বইয়ের অভিশাপের ফল। জিহানের মস্ত বড় ক্লাব ঘর আছে, সেখানে নাচ গান হয় আর বিভিন্ন অনৈতিক কাজের ব্যবসা। শাকিলা চতুর মেয়ে, চলাফেরাও বেশ শৌখিন।
কথার চালে লোককে ফাঁসাতে পারে খুব সূক্ষ্মভাবে, তাই জিহান তাকে নিজের ব্যবসায় পার্টনারশিপ হিসেবে নিয়ে এসেছে। তবে এখানেও শাকিলা স্বাধীন, নিজের ফ্ল্যাট নিয়েছে সে। জিহানের বন্দিনী হয়ে থাকবে এমন প্রশ্নই ওঠে না। এদিকে নিয়নের ব্যবসায় লাল বাতি জ্বলেছে আরো অনেক আগে। এখন আফসোস করা ছাড়া তার কোনো উপায় নেই, আর না আছে তাসকিনের সামনে গিয়ে দাঁড়ানোর মুখ। নিয়নের এমন পরিস্থিতির কথা কল করে তাসকিনকে জানিয়েছে নেহা ভাবি। সব শুনে তাসকিন কিছু বলল না, শুধু ম্লান হাসলো। ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে, মা বাবা বুবু ডাকতে শিখেছে আধো আধো বলিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে গেল তাসকিন। রোহান স্যার ডেকে পাঠিয়েছে তাকে। স্যার আসবো? আসেন। শোনেন মিস তাসকিন। ও হ্যাঁ তাসকিন, খুব কঠিন নাম আপনার, ভুলে যাই বারংবার, তা যে কারণে ডেকেছিলাম। আপনার জন্য একটা সুখবর আর একটা দুঃখবর আছে, কোনটা আগে শুনবেন? স্যারের মুখে এমন রসিকতার কথা শুনে মুচকি হাসলো তাসকিন, কিন্তু মস্তিষ্ক তার ফাঁকা। কিসের সুখবর বা দুঃখবর হতে পারে সে ভাবনায়। খারাপ খবরটা আগে দিন স্যার, এতে করে মন খারাপ হলে পরে যেন ভালো খবরটা শুনে মন খারাপ দূর করতে পারি। তাসকিনের কথায় শব্দ করে হাসলো রোহন স্যার। আপনি খুব বুদ্ধিমতী, তার বলার বাকি রাখে না। শোনেন তবে, খারাপ খবরটা হলো কাল থেকে আপনাকে আর এ কাজে আসা লাগবে না। বলতে পারেন কাজ থেকে সাসপেন্স করা হয়েছে আপনাকে। স্যারের কথা শুনে তাসকিনের পায়ের নিচের মাটি সরে গেল। কাজ করে যা টাকা পায় তা দিয়ে ছেলে দুদিনে নিজের খাবার দাবার চলে মোটামুটি। এখন কাজটা হারালে কি করে চলবে সে? থ মেরে দাঁড়িয়ে আছে তাসকিন, মুখে তার ঘোর অমাবস্যা। কি বলবে ভাষা হারিয়ে ফেলেছে। তাসকিনের এই অবস্থা দেখে স্যার বলল, রিল্যাক্স মিস, আপনার এতদিনের কাজ দেখে যা বুঝলাম আপনি অনেকটা স্ট্রং, ধৈর্যশীল একজন নারী। আর এখন কিনা এই একটা খবর শুনে ঘাবড়ে গেলে চলবে? তাসকিন নিজেকে সংযত করলো, দম ছেড়ে বলল, সুখবরটা কি স্যার? আপনার কাজের পদোন্নতি হয়েছে। আপনাকে তো আগেই বলেছিলাম আপনার লেখাপড়া জানা আছে, একটু ভালো পদে কাজ করতে পারবেন। কিন্তু আপনি তো অপেক্ষা করতে পারেননি, তাই লেবারদের সাথের কাজটা করতে হয়েছে এতদিন। কিন্তু এখন জায়গা ফাঁকা হয় আপনাকে একটু উপরের পদে কাজটা দেওয়া যাচ্ছে, বেতনও ভালো, 15,000-এর উপরে আসবে মাসে। কথাটা শুনে আনন্দে চোখের কোণে জল চিকচিক করে উঠলো তাসকিনের, আবেগে আপ্লুত হয়ে উঠল। স্যার হেসে বলল, আজকের মতো আপনি বাড়ি চলে যান। এই মাসের আর 3-4 দিন আছে, এ কয়দিন রেস্ট নিয়ে নিন। সামনের মাসের 1 তারিখ থেকে আবার জয়েন করবেন। তারপর থেকে কিন্তু অনেক দায়িত্ব, আপনার আন্ডারে গোটা কয়েকশো কর্মী কাজ করবে। তাসকিন হেসে মাথা নাড়ল। তাহিনকে আনতে গিয়ে দেখলো ছেলেটা কাঁদছে, অথচ সেখানকার মহিলা তাসকিনকে ডাকেনি একবারও খাবার খাওয়ানোর জন্য। রাগ হলো তাসকিনের, তবুও তেমন কিছু বলল না, শুধু বলল, আপনি আমাকে ডাকেননি কেন চাচি? ছেলেটা খিদায় কাঁদছিল। চাচি উত্তর দিল, কই, মাত্র কাঁদছিল, এখনই নিয়ে নিতাম কোলে। আর কথা বাড়ালো না তাসকিন। বাড়ি ফিরে এসে দেখলো আরেক কাণ্ড। আমেনার মা চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলতেছে। তাসকিন মিষ্টি নিয়ে বাড়িতে ঢুকতেই তেড়ে আসলেন তিনি। আমার মাইয়া কই? প্রশ্নটা একটু অবাক করি। তার মেয়ের খবর কিনা তাসকিনকে জিজ্ঞেস করছে, যে কিনা সবে মাত্র কাজ থেকে বাড়ি এসেছে। কথাটা অবাকের সাথে সাথে হাস্যকর বটে। তাসকিন ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, আপনার মেয়ে কোথায় আমি কি করে বলবো চাচি? কথায় তেলে বেগুনে জ্বলে উঠল মহিলা। রাগে আক্রোশে না পারে তাসকিনের গায়ে হাত তোলে, তবে তা করতে পারছে না। পারলে হয়তো মহিলার ক্ষোভ মিটত কিছুটা। তুমি জানো না আমেনা কই? সারাদিনও তোমার ঘরেই যত আড্ডা, আর এখন বলছো তুমি জানো না? আমার ঘরে যায় তাহিনকে কোলে নেয় এটুকুই, এর বাইরে তো কিছু না। আর আমি ফিরেছি কাজ থেকে, আমি কি করে জানবো সে কোথায়? চুপ কর ফাজিল মাইয়া, যত মিশা কথার আর জায়গা পাস না। কাজ থেকে ফিরছি আমি। ইস, ন্যাকামিরা জায়গা নেই, আমার সামনে ন্যাকামি মারাস? এই সেরি, এই তোর কাজ এখন শেষ হয় নাকি রাত 7টায় শেষ হইব? কাজে গেলে তুই বিকেলে কেমনে চলে আইলি? তুই কামে যাস নাই? কামে গেলে এখন কেন ফিরলি?
আর হাতে মিষ্টি নিয়ে ফিরছত, এসব এমনি এমনি? আমেনারে লইয়া কই গেছিলি আর কোনে রাইখা আইছত, সত্যি কইরা ক। এবার আর মানতে পারছে না তাসকিন। বিনা কারণে তাকে দোষারোপ করছে এই মহিলা, যা তা অপবাদ দিচ্ছে, আর তুই তো কারি। এবার একটু রাগী গলায় বলল তাসকিন, আপনি কি পেয়েছেন চাচি? আমার কাজের দক্ষতা আর লেখাপড়া জানা থাকায় আমার পদোন্নতি হয়েছে। সামনের মাসের 1 তারিখ থেকে সে কাজ করব আমি। তাই আজ বাড়ি ফিরে এসেছি, আর এই কয়দিন ছুটি। অযথা আমার সাথে চেঁচামেচি না করে যেখানে খুঁজলে কাজ হবে সেখানে খুঁজুন। দয়া করে আমাকে অপবাদ দিবেন না, বলে মহিলার পাশ কাটিয়ে চলে গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বসে পানি খেতে খেতে ভাবলো, কোথায় গেল আমেনা? সেই যে লাস্ট ডাকাতের আক্রমণের পর বাজারে নিয়ে গিয়ে ইফাতের সাথে কথা বলে দিয়েছিল, তারপর আমেনা আর একবারও ইফাতের নাম মুখে আনেনি তাসকিনের সামনে। আর না তাসকিন এ 2 মাসে একবার জিজ্ঞেস করেছে এসব ব্যাপারে আমেনাকে। তাহলে আজ আমেনা কোথায় গেল, কার কাছে গেল? ভাবতে ভাবতে ইফাতের নাম্বারটা খুঁজে কল করলো। আশ্চর্যজনক ভাবে ইফাতের নাম্বার বন্ধ দেখাচ্ছে। বাইরে আমেনার মায়ের চেঁচামেচি বাড়ছে। হতাশ হয়ে বন্ধ দরজার দিকে চেয়ে রইল তাসকিন। একে মুশকিলে পড়ল সে। তাসকিন মিষ্টিগুলো এনেছিল খালাসহ আশেপাশের লোকদের জন্য। এ কয় মাসে তাদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে। তবে আমেনার মায়ের চিৎকার চেঁচামেচির ফলে তার হয়ে ওঠেনি। খালাও বাড়ি ছিল না, এসেছে সন্ধ্যায়। আমেনার মা চলে গেছে আরো আগে। তাসকিন খালাকে ডেকে এনে চাকরির খবরটা দিল, সাথে মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল পাশের কয়েক বাড়িতে দিয়ে দিতে, সে যেতে চাচ্ছে না। আমেনার মা দেখলে আবার শুরু করবে। খালা সবটা শুনে হতাশ হয়ে বলল, আগে বলছিলাম ওই মাইয়ার এত জায়গা দিও না ঘরে। দেখলে তো এখন সব দোষ হইল। তাসকিন কিছু বলল না, মৌন রইল। কি বা বলার আছে তার? খালা চলে গেলে ইফাতের নাম্বারে আরো কয়েকবার ডায়াল করেছে, কিন্তু লাভ হয়নি, নাম্বার বন্ধ। হতাশ হয়ে শুয়ে পড়ল তাসকিন। কাজ নেই কয়েকদিন, বেলা করে ঘুমুবে কাল ভেবে শুয়েছে তাসকিন, কিন্তু তার হলো কই। সকাল সকাল কারো গভীর কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। সারা পাড়ার লোক জড়ো হয়েছে সেখানে। তাসকিন ঘুম থেকে উঠে কান্নার শব্দ অনুসরণ করে গেল আমেনাদের বাড়িতে। উঠোনে পড়ে কাঁদছে তিনি। পাশে আমেনার শরীরটা অচেতন অবস্থায় পড়ে আছে একটা পাটির উপর। লোকমুখে শোনা গেল গ্রামের জঙ্গলের মতো জায়গায় একটা পুরনো বাড়ির মতো। সেখানটায় নাকি কারো গোংরানো শব্দ শুনে এক পথচারী শব্দের উৎস খুঁজতে গিয়ে আমেনাকে পায়। তখনও জ্ঞান ছিল মেয়েটার। আমেনার বাবা নেই, মা ভাই রাত পর্যন্ত অনেক খুঁজেছে, না পেয়ে হাল ছেড়ে দিয়েছিল। ধরেই নিয়েছে ইফাত ছেলেটার সাথে পালিয়ে গেছে হয়তো, তাই অনেক রাত করে এসে শুয়ে পড়ে তারা। আর সকালে যখন লোকজন আমেনাকে এ অবস্থায় নিয়ে এসে ডেকে তোলে, তারপরে দৃশ্য দেখেই কান্নায় ভেঙে পড়ে তার মা। গায়ের জামাটা কোনো রকমে শরীরে পেঁচানো, ছিঁড়ে গেছে কয়েক জায়গায়। ওড়নাটা কোথায় আছে তার খবর জানা নেই হয়তো কারো। শরীরের অধিকাংশ জায়গায় লাল আর কালচে জখমের দাগ। এসব দেখে যে কারো চোখ বুজে আসার কথা। হতাশা সকলের মাঝে। মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে তার বোঝার বাকি নেই কারো। কিন্তু কোন মায়ের ছেলে করলো এমন কাজ, সে প্রশ্ন সকলের মনে। এর মাঝে একটি ভ্যান গাড়ি নিয়ে আসলো। আমেনাকে নিয়ে হাসপাতালে চলে যায় তার বাড়ির লোকেরা। ভ্যানের পিছন পিছন মানুষজনও বের হয়ে যায় বাড়ি থেকে। তাসকিন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে সেখানে। আমেনার এমন হাল মেনে নিতে পারছে না সেও। এখানটায় আসার পর থেকে তার একমাত্র বন্ধু বলতে আমেনাই ছিল। হঠাৎ কিছু মনে পড়তে তাসকিন ছুটল নিজের ঘরে। এসে তড়িঘড়ি করে মোবাইল নিয়ে ইফাতের নাম্বারে কল করলো, কিন্তু তাকে অবাক করে দেয় নাম্বার এখনো বন্ধ। হিসাব মিলাতে পারছে না তাসকিন। এসব কি হচ্ছে? তবে কি ইফাত? না না, এসব কি ভাবছে সে? মাথাটা ঝিম মেরে গেছে তার। 1 তারিখ থেকে নতুন কাজে যোগ করলো তাসকিন। এতদিন যে মেয়েটা তাদের সাথে কাজ করেছে, এখন কিনা সে মেয়েটা তাদের আদেশ করবে।
হুকুম করে কাজ করাবে। তারই হুকুমে কাজ করবে এতদিনের পুরনো কর্মীরা। ব্যাপারটা সকলে ভালো চোখে দেখলো না। পুরনো লোকেরা কানাঘুষা করছে, এই মাইয়া কয় মাস হলো কামে আইছে, তার মাঝে তারা উপরের পদ দিয়ে দিল। আর আমরা কত বছর ধরে কাম করতেছি, আমাদেরকে তো এক পরিমাণ ছাড়ও দেয় নাই কোনোদিন। পাশের একটা মহিলা বলে উঠল, ওই দিন দেখলাম বড় স্যারের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে ওই মাইয়া। তবে কি তলে তলে অন্য কিছু চলে নাকি? হতেও পারে, কিন্তু এর তো একটা ছেলে আছে, না আছে রূপ, গায়ের রঙও তো শ্যামলা, এমন তো না যে সুন্দরী, তার উপর এক সন্তানের মা। তো স্যার কি দেখে মাইয়ার লগে সম্পর্ক করব? তুমি যে কি কও না, পুরুষ মানুষের শরীর হইলেই চলে, কালার দলা। এইরকম হাজারটা গুঞ্জন রটে গেল তাসকিন যে ডিপার্টমেন্টে কাজ করে সেখানটায়। এতক্ষণ একজন মধ্যবয়সী মহিলা শুনছিল বাকিদের ওইসব নোংরা চিন্তার কথাবার্তা। শেষে তিনি ছোট করে জবাব দিলেন, আমরা দিন দিন মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি, বুঝলা? চরিত্র মানুষের মহৎ গুণ। গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বল তার চরিত্র। তোমরা না জেনে শুনে একটা মেয়ের চরিত্র নিয়ে নানান বাজে মন্তব্য করতেছ। আমি যতদূর জানি মেয়েটা লেখাপড়া জানা, তাই হয়তো তারে উপরের পদে কাজ দিছে। কিন্তু তোমরা না জেনে মুখের লাগামহীনতার কারণে যা তা বলে ফেলতেছ। এ কথা এক কান দু কান হতে হতে সারা ফ্যাক্টরি ছড়াইব। মানুষ যদিও পরে জানবে এসব মিথ্যা, তবে তার আগে মানুষ মেয়েটার চরিত্র নিয়ে কথা বলা শুরু করবে। তোমাদের কি মরণের ডর ভয় নেই? মনে যদি এতই সংশয় থাকে তো সরাসরি জিজ্ঞাসা করলেই পারো, এত কানাঘুষা না করে। মহিলাটির কথা হা করে শুনলো বাকি কর্মীগুলো। কেউ কেউ হয়তো বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছু মানুষের ভিড়ে অমানুষ থাকে। তেমনি একজন মহিলা বলে উঠল, যা দেমাক মাইয়ের, কারো সাথে বসে দুইটা কথা কয় নাকি ফ্রি টাইমে? এতদিনে কয়জনের সাথে নিশ্চয় মাইয়ায়, আমরা যাই আগ বাড়ায় কথা বলবো, এতই সস্তা নাকি আমরা? তার কথা শুনে আগের ভদ্র মহিলাটি ম্লান হাসলো। মেয়েটা কাজ করে যা একটু সময় পায় তার ছেলেকে দেয়, তোমাদের মতো অন্যের গিবত করে পাপের বোঝা ভারী করে না। এমন সময় রোহান স্যার সহ তাসকিন উপস্থিত হয় সেখানে। স্যার সবাইকে বলে, এখন থেকে আপনাদের কাজ দেখাশোনা করবে তাসকিন। এরপর তাকে কাজ বুঝিয়ে দিয়ে চলে যেতে পা বাড়িয়ে ফের ঘুরে তাকায়। আরেকটি কথা, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এতদিন যে মেয়েটা আপনাদের সাথে কাজ করত, সে এখন আপনাদের বস কি করে? আসলে মিস তাসকিন কিছুটা শিক্ষিত, যার কারণে তাকে কাজটা দিয়েছি। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না, বলে মুচকি এসে চলে গেলেন তিনি। তাসকিন চিরকৃতজ্ঞ এই মানুষটার প্রতি। এখানকার লোকেরা নানান কথা বলছে, তা তাসকিনের কানেও গিয়েছিল। স্যার এক কথায় সবটা সহজ করে গেছে। আমেনার ভাই হাসপাতাল থেকে যখন বাড়ি ফিরে গ্রামের সকলে তখন তার পিছু ছুটতে ছুটতে তাদের বাড়িতে উপস্থিত হয়। কারণ একটাই, আমেনার কি অবস্থা তা জানতে চায় সকলে। তার ভাই মুখটা ছোট করে আছে, চোখে হতাশার ছাপ। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে খবর ভালো কিছু আশা করা ভুল, বরং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম হতে পারে খবরটা। তার জন্য সকলে প্রস্তুত হয়ে গেল। সে জানালো আমেনার অবস্থা ভালো না, সামনে কি হবে বলা মুশকিল, মেডিকেল কেস হয়ে গেছে। আগে পুলিশের কাছে ফাইল করে তবেই ডাক্তাররা রোগীর শরীরে হাত দিয়েছে চিকিৎসার জন্য। সারাদিনের পরীক্ষা নিরীক্ষার পর যা বুঝেছে, একাধিক লোকের সমন্বয়ে ধর্ষণ করা হয়েছে তাকে। কম করে ৩-৪ জন তো ছিলই। কথাটা শুনেই যেন সকলের গা শিউরে উঠল। নাম না জানা ধর্ষকদের প্রতি সকলে ঘৃণা ক্ষোভের প্রকাশ পেল তাদের চোখে মুখে। সকলেই চায় অপরাধী ধরা পড়ুক, শাস্তি পাক। কিন্তু এদেশের আইনি ব্যবস্থা অতটাও ভালো না যে ধর্ষকরা শাস্তি পাবে, তা আবার ফাঁসির মতো শাস্তি। তবুও সকলের মনে একটাই আশা। এ আশা কতখানি বাস্তবায়ন করতে পারবে পুলিশ তা কারো জানা নেই। তাসকিনের সন্দেহ ভুল করে দিয়ে ইফাত আসলো 2 দিন পর। গ্রামে ফিরে আমেনার কথা জানতে পেরে ছুটলো হাসপাতালে। আজ আর তার মা ভাইয়ের ভয়ে বসে থাকলো না।
কে কি বলবে সে দ্বিধা ভুলেই গেছে হয়তো। তবে হাসপাতালে গিয়েও বিশেষ কোনো লাভ হয়নি। ডাক্তাররা আমেনার সাথে দেখা করতে দেয়নি কাউকে। ইফাতের নানি মারা গিয়েছিল 2 দিন আগে, যার কারণে সেখানটায় গিয়েছিল সে। কিন্তু এবারই তো আবার নেটওয়ার্ক সমস্যা এত বেশি যে সিমের নেটটাও পায়নি, যার কারণে তাসকিন কল করে বারংবার বন্ধ পেয়েছে ইফাতের নাম্বার। পুলিশ তদন্ত চালাচ্ছে, কিন্তু এ 2 দিনের ভিতর বিশেষ কোনো লাভ হয়নি। হতাশার মধ্যে আছে সকলে। গ্রামের মেয়েরা এখন ঘর থেকে একা বের হতেও ভয় পায়। সকলের মাঝে কেমন একটা আতঙ্ক বিরাজমান ওই ঘটনার পর থেকে। যেন এক ঘটনাতে কাবু সারা গ্রামবাসী। এরপর এক এক করে কেটে গেছে গোটা কয়েকদিন। প্রায় 15 দিন পর আমেনাকে বাড়ি নিয়ে আসা হয়। দলে দলে লোকজন দেখতে আসে তাকে। আমেনা চুপ, পলকহীন দৃষ্টি, মুখে টু শব্দ নেই, যেন প্রাণহীন পুতুল কেবল বসিয়ে রাখা হয়েছে চেয়ারটাতে। বেঁচে ফিরল এই তো শুক্রিয়া। আমেনা কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ তার থেকে জানতে পারে রাস্তায় দুপুরে একা হাঁটছিল, তখনই পিছন থেকে কেউ মুখে কাপড় চেপে ধরে। তারপর আর কিছু দেখেনি। চোখে কাপড় বাঁধা ছিল, কিন্তু যখন তার শরীরে একের পর এক অত্যাচার করে তখন 3 জন ছিল একসাথে, তা টের পেয়েছে বলে জানায়। এটুকু ক্লু দিয়ে হয়তো অপরাধীকে ধরা সম্ভব না, আর না কেস লড়ার মতো হাজার হাজার টাকা পয়সা আমেনাদের আছে। সুতরাং থানায় কেসের ফাইল থাকলেও কেসটা যে এখানেই থেমে গেছে তা বোঝার বাকি নেই কারো। পাড়ার লোকেরা আমেনাকে দেখে ঘর থেকে বের হয়ে এক মহিলা আরেক মহিলাকে বলল, বাইচা তো ফিরল, কিন্তু এ বাচ্চার মানে আছে নাকি কোনো? ইজ্জত হারাইছে এমন জীবন থাকা না থাকা সমান। আর এই মাইয়ার কথা গোটা এলাকা জানাজানি হইছে। কোনো পোলা বিয়া করবে এমন মাইয়া? ঘরের বউ করব কে এই মাইয়ারে? ঘরের বাইরে বলা এ কথাগুলো ঘরের ভিতরে থাকা আমেনা বা তার মায়ের শুনতে কোনো অসুবিধা হলো না, বরং কথাগুলো যেন বারংবার কানের কাছে রিপিট হচ্ছে। শুধু একজন নয়, এমন অনেক কথাই অনেকে বলছে, সবাই কানে আসতেছে, যা সহ্য করাটা কষ্টকর এমন মুহূর্তে। চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে আমেনার। বেঁচে ফেরাটা যেন তার জীবনে আরেকটা ভুল, অভিশাপ। তবে কি মরে গেলে গ্রামবাসী খুশি হতো? তাহলে হাসপাতালে কেন নিল? বাড়িতে আনা হয়েছিল তখনই না হয় শেষ গোসল করিয়ে কাফনে জড়িয়ে দিত তাকে। ভেবে আনমনে হাসলো, মনে মনে আওড়ালো, তখন দাফন করে দিলে তো তারা খুনি হতো। এদেশের মানুষজন কি আর খুনি হতে চায়? তারা মারে না, মরতে বাধ্য করে। সাপও মরে, লাঠিও ভাঙে না। বিয়ের এতগুলো বছর পর মা হতে চলেছে সীমা। বিয়ের পর থেকে কতগুলো বছর কেটেছে, কত জায়গায় ছোটাছুটি করে ওষুধ খেয়েছে, কত ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু কিছুতেই লাভ হয়নি। শেষে এত বছর পর আল্লাহ মুখ তুলে তাকাইছে তার দিকে। সীমা যেদিন থেকে জানতে পারছে সে অন্তঃসত্ত্বা, সেদিন থেকে হামিদ একটা কাজও করতে দেয়নি তাকে। ঘরে বাইরে সকল কাজ একাই করেছে। সবুজ শাকসবজি, ফলমূল কোনো কিছুতে কমতি রাখিনি কোনো। ডাক্তার জানিয়েছে রোগীর শরীরে রক্তের ঘাটতি আছে। ঔষধ দিয়ে দিয়েছে, তবে পরবর্তীতে রক্ত দিতে হতে পারে শরীরে। তার জন্য আগে থেকে রক্ত দেওয়ার লোকের জোগাড় করে রাখতে বলা হয়েছে। বিষয়টা নিয়ে প্রথমে না ঘাবড়ালেও পরবর্তীতে শঙ্কায় আছে সীমা এবং হামিদ। ব্লাড ব্যাংকে খুঁজেও যখন এবি নেগেটিভ রক্ত পাওয়া গেল না, তখন থেকে চিন্তার শেষ নেই তাদের। এ রক্ত খুব কম মানুষের হয়ে থাকে, যার জন্য রক্ত মিলানোটা একটু কষ্টকর হয়ে পড়ে। চিন্তামগ্ন চেহারা, সীমা আমতা আমতা করছে, কিছু একটা বলতে চায়, তবে সাহস করে উঠতে পারছে না। দ্বিধায় ভুগছে, মনে তার হাজারো সংকোচ। সব পিছনে ঠেলে বলল, তাসকিনের রক্তের গ্রুপ আর আমার রক্তের গ্রুপ একই। হামিদ যেন প্রাণ ফিরে পেল এতক্ষণে। এ কথা আগে বলবা না, তাহলে আর এত খোঁজাখুঁজি করে চিন্তায় মরি। কিন্তু সে কি আসবে আমাকে রক্ত দিতে? তার সাথে যা ব্যবহার করে দিয়েছিলাম আমরা। কথাটা বলে মাথা নিচু করে বসে রইল সীমা। অনুশোচনা নাকি রক্ত না পাওয়ার চিন্তা বোঝা গেল না। হামিদও ভাবান্তর হলো। পর মুহূর্তে বলল, আসবে সামান্য রক্তই তো দিবে, এ আর এমন কি? তবু রাজি না হলে না হয় টাকা দিয়ে দিব রক্তের দামে।
তবুও তো আসবে। সীমা কিছু বলল না। হামিদ ঠিক করলো কালই যাবে তাসকিনদের বাড়িতে। সে যে গেছে বাড়ি থেকে, তারপর আর কোনো যোগাযোগ হয়নি তাসকিনের সাথে। এমনকি এত বড় সুখবরটা ওই 7 মাসের ভিতর দেওয়া হয়নি তাকে। সীমা বিড়বিড় করে শুধালো, তাসকিন ওই বাড়িতে আছে কি? ময়লা ঝেড়ে ফেলার মতো ভান করে হামিদ বলল, আছে, থাকবে না তো কই যাবে, ওই বাড়িতে আছে। সীমার গলা নরম। তার কথা আর চালচলনে বেশ পরিবর্তন এসেছে কয়েক মাসে। দেখে মনে হয় সাথে মরণ নিয়ে ঘুরছে। ভয় পেয়ে আছে জীবনের ঝুঁকি নিয়ে, কখন কি হয়। ভিতরে কেবল আতঙ্ক তার। কিছু বলল না। পরদিন হামিদ গেল নিয়নদের বাড়িতে। নিয়ন এখন বাড়িতেই থাকে সারাদিন। ব্যবসার 12টা বাজিয়ে তো গেল শাকিলা। অবশিষ্ট যা ছিল তার চালিয়ে খাওয়ার মতো না, তাই সব বিক্রি করে হাত পা ধুয়ে ঘরে এসে বসেছে সে। অহংকার কমেনি তবু। বাইরে যা জায়গা জমি তা বিক্রি করে খেলেও নাকি তার 7 পুরুষ বসে খেতে পারবে, এ দেমাগে আছে সে আপাতত। হামিদ এসে নিয়নের কাছে জানতে চায় বোনের খবর। নিয়ন রাগে তেড়ে আসে, আপনার নষ্টা বোন কই আছে আমি কি করে জানবো? শালিরে খুঁজেও দেখিনি, জানবই বা কি করে? কোথায় গিয়ে পড়ে মরে আছে তার কবর খুঁজেন, তারে না খুঁজে। হামিদ বাকরুদ্ধ, তাসকিন নাই মানে? কোথায় আমার বোন? তা আমার বালডাই জানে। এসব বলে কথা কাটাকাটি হয় দুজনের। হামিদ হুমকি দিয়ে যায় কেস করবে নিয়নের নামে। সেসব কথায় পাত্তা দেয় না নিয়ন। নিয়নের বাড়ি থেকে বের হলে নেহা ভাবির সাথে দেখা হয় তার। ভাবি জানায় তাদের বাড়ি থেকে আসার পর মাসখানেক ছিল এখানে, তারপরে চলে যায়। এরপর কেটে যায় এতগুলা মাস। মাঝে একবার তাসকিনের সাথে ফোনে কথা হয়েছিল তার। আগের নাম্বারটায় কল করে পেয়েছিল, পরে আর কল করা হয়নি। আর না তাসকিন কল করেছে, তাই জানা নেই তার খবর। হামিদ থমকায়। এতগুলা মাস তাসকিন বাড়িনি, আর সে ভাই হয়ে এ খবর জানে না। মনে মনে নিজের ভাই সত্তার উপর ঘৃণা আসে। নেহা ভাবির থেকে তাসকিনের আগের নাম্বারটা নিয়ে বাড়ি ফিরে নিরাশ মুখে। হাসি উজ্জ্বল মুখখানা নিয়ে বের হয়েছিল হামিদ। এখন চুপসে ছোট হয়ে গেছে মুখটা। নিরাশ হতভম্ব চেহারা নিয়ে বাড়িতে ঢুকলো। সীমা জিজ্ঞেস করলো, কি হয়েছে? তাসকিন ফিরিয়ে দিয়েছে না তোমায়? আমি আগেই বলেছিলাম সে আসবে না। তাসকিন ওই বাড়িতে নাই। হামিদের থমথমে গলা। তাসকিন নেই মানে কি? কি হয়েছে তার? সব ঘটনা খুলে বলল হামিদ। সবটা শুনে থ মেরে বসে আছে দুইজনে। হামিদ বলল, মোবাইলটা দিতে। সীমা কাঁপা হাতে মোবাইল এগিয়ে দেয়। ধুকপুক করছে বুকের ভিতর। কল করলে পাবে তো তাসকিনকে। রিং হচ্ছে শুনে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল হামিদের। কিন্তু কয়েকবার কল করেও লাভ হয়নি। তাসকিন কল ধরছে না। আজ শুক্রবার, ফ্যাক্টরি বন্ধ। তাহিনকে বাড়িতে রেখে বাজারে গিয়েছিল তাসকিন। খালাকে বলে গেছে একটু দেখে রাখতে, দ্রুত ফিরে আসবে সে। তাহিনও থেকেছে, গাড়ি দিয়ে খেলছিল। আর কয়েকদিন পর 1 বছর পূর্ণ হবে তার। কথা বলতে শিখেছে আধো আধো বলিতে। হাঁটে ছোট ছোট পা ফেলে, হাঁটতে গিয়ে আবার পড়েও যায়। তাসকিনকে দেখে চেঁচাতে লাগলো, মা মা, আন্নি এতেতে, আন্নি এতেতে। তাসকিন হাতের ব্যাগটা ঘরের এক কোণে রেখে ছেলের কাছে এগিয়ে গেল। কোন আন্টি বাবা? কে এসেছিল? আলে আনি আনি। তাহিন আপ্রাণ চেষ্টা করলো মাকে বোঝাতে, কিন্তু পারল না। শেষে তাসকিন খালাকে জিজ্ঞেস করলো, কে এসেছিল খালা? তাহিন কার কথা বলছে? আরে ওই তো, ওই বাড়ির মাইয়া আমেনা হয়েছিল। চকলেট আর কি কি জানি দিয়েও গেছে ঘরে, দেখো। আমেনার নাম শুনে খুশি হলো তাসকিন। মনে পড়লো সেদিনের কথা। পাড়ার এক এক লোকের এক এক কথা সহ্য করা তখন দায় হয়ে পড়েছিল। রাত তখন 8টার মতো বাজে। তাসকিন কাজ থেকে এসে খেয়ে আমেনাদের বাড়ি যায়। আমেনার মা তখন অন্য ঘরে। তাসকিন গিয়ে ডাকলো আমেনাকে। কোনো সাড়া শব্দ নেই। তাসকিনের কথার জবাব না দিলে আমেনার মাও ডাকলো কয়েকবার, কিন্তু না, কাউকে জবাব দিচ্ছে না। বেশ কয়েকবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে ভয় পেয়ে যায় তারা। তাসকিন তখন বুদ্ধি করে পাশের ঘরে জানালা দিয়ে উকি দেয়। এরপর যা দেখে তাতে চিৎকার করে জোরে, আমেনা পাগলামি করো না, বলতে বলতে ডাকে সবাইকে।
সবাই এসে দেখে ফ্যানের সাথে ওড়না বাঁধতেছে মেয়েটা। দ্রুত দরজা ভাঙা হয়। তাসকিন ভিতরে গিয়ে আমেনাকে থামায়। অনাধিকারে আমেনার গালে ঠাস করে একটা চড়ও বসিয়ে দিয়েছিল তাসকিন সেদিন। এরপর আমেনা তাসকিনকে ধরে ঝরঝর করে কেঁদে ওঠে। কি ভয়ঙ্কর বৃষ্টি সে কান্নার শব্দ, যে কারো হৃদয় কাঁপবে এ শব্দে। এসব কি করছিলে তুমি? কি করবা আপা, আমি মরিনি, বেঁচে ফিরাতে কত কথা। তোমরা তো কেউ খুশি হলে না আমার বেঁচে থাকায়, সমাজের বোঝা হয়ে গেছি বুঝি আমি। তাসকিন মৌন থাকে, তারপর বোঝে আমেনাকে। জীবনটা তোমার, লোকের কথা এভাবে শেষ হয়ে যাওয়ার মানে কি? আমায় দেখো, কোথাকার আমি আজ কোথায় আছি, আপন বলতে কেউ নাই, তবুও তো বেঁচে আছি। আমেনা কাঁদে, কিছু বলে না। তাসকিন সে রাতে আমেনার সাথে শুয়েছিল। পরদিন ছিল ফ্যাক্টরি বন্ধ। ইফাত আসে আমেনার সাথে দেখা করতে। আজ আর লুকোচুরি করে না, বরং বাড়িতে আসে। কিন্তু আমেনা দেখা করবে না। অটুট থাকে তার কথা, তার এক কথা, এ মুখ দেখাবে না কাউকে। আশ্চর্যকর ভাবে আমেনার মা সেদিন নিজে বলে ইফাতের সাথে দেখা করার কথা। আমেনা হাসে, ঘৃণার হাসি। এই প্রথম সেদিন মায়ের মুখে মুখে কথা বলে। কেন বলছো? এতদিন তো ওই ছেলেটাকে দেখতে পারতে না। তোমাদের মতে সে আমার অযোগ্য, আরো ভালো করে বিয়ে দিবে আমায়। তাই তো লেখাপড়াটা বন্ধ করেছো, যেন তার সাথে কথা না হয়, যোগাযোগ না হয়। আজ তো সে মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে যায়নি। আগে যা ছিল এখনো তাই আছে। তবে আজ কি তাকে আমার যোগ্য মনে হচ্ছে? কিন্তু কিভাবে? নাকি আমি বোঝা হয়ে গেছি তোমাদের কাছে? আমি সস্তা হয়ে গেছি রাতারাতি? আমেনার মা সেদিন চুপ ছিল। উত্তর দেওয়ার ভাষা তার জানা নেই। দরজা বন্ধ করে বসেছিল আমেনা। যতক্ষণ না ইফাত বাড়ি থেকে বের হয়েছে, দরজা জানালা খোলেনি। দেখা বা একটা কথাও বলেনি ইফাতের সাথে। এভাবে কেটেছিল বেশ কয়েকদিন। তবে ইফাতের ভালোবাসা এতটাও ঠুনকো না যে সে দমে যাবে। ঠিক প্রেমের প্রথমে যেমন আমেনার থেকে কোনো সাড়া না পেয়েও দিনের পর দিন হাল না ছেড়ে পিছন লেগেছিল, ঠিক তেমনই করে রোজ আমেনাদের বাড়ি আসতে লাগে এবার। রোজ রোজ এভাবে আসতে থাকায় কয়েকদিন পর মন গলে যায় আমেনার। এভাবে চলতে দেওয়া যায় না। এক সন্ধ্যায় দরজা খুলে সামনে দাঁড়ায় ইফাতের। মুখোমুখি হয় দুজন। সে চায়নি তার এই কলঙ্কিত মুখটা এই মানুষটা দেখুক। তাই তো এতদিন আড়ালে ছিল। নিজের ভিতরে শক্তি দিয়ে নিজেকে শক্ত রাখলো আমেনা। ইফাতকে দেখে কান্না পেয়েছে খুব। ইচ্ছে করছিল তার বুকে ঝাপটে পড়ে কাঁদতে, কিন্তু তা করলো না। কঠিন গলায় বলল, কেন এসেছেন? কি দরকার? এভাবে লুকিয়ে কেন থাকছো? কি দোষ আমার? আপনার কেন দোষ থাকবে? আমার ইচ্ছে করে না তাই কথা বলি না। বুঝেও প্রতিদিন এখানে কেন আসেন? পাড়ার লোকে আমার নামে কটূক্তি করার অনেক মাধ্যম আছে। তারপরেও নতুন করে আরেকটা মাধ্যম তৈরি কেন করছেন? তা কি খুব জরুরি? আমেনার কথা হতভম্ব ইফাত। এসব কথা আমেনার মনের কথা না, তবু অবাক হচ্ছে। কি বলছে এসব তুমি? আর কিসের কটূক্তি, কিসের মাধ্যম? বিয়ে করবো আমি তোমায়, তাই আসি। কোনো বদনাম হবে না। হাসলো আমেনা, বাঁকা হাসি। এ হাসিতে প্রাণ নেই, আছে ঘৃণা, পুরুষ সমাজের প্রতি ঘৃণা। বিয়ে কেন করবেন? দয়া দেখাতে? ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করবে না, তাই দয়া দেখিয়ে বিয়ে করে মহান সাজবেন সমাজের মাঝে? মহান সাজতে বিয়ে করবেন বুঝি? ভালোবাসি তাই বিয়ে করব। আবারও হাসলো আমেনা। ভালোবাসা? আমাকে ভালোবাসা যায়? হাতের আলতো স্পর্শে মুখ চেপে ধরলো ইফাত। যায়, খুব করে ভালোবাসা যায়। অনেক বলেছো তুমি, আর না। কি মনে হয় আমাকে এত সহজে ছেড়ে দিব? এতটাই চিনেছিলে আমায়? নিজেকে এভাবে লুকিয়ে রেখে কি প্রমাণ করতে চাও? তুমি ভালোবাসো না আমায়? বলবার আমি মেনে নিব? এত সহজ আমায় ছেড়ে যাওয়া? এতক্ষণ আমেনা নিজেকে সংযত রাখলো। ইফাতের ছোঁয়া পেয়ে ছোট্ট হৃদয় তার হাউমাউ করে কেঁদে উঠল। আমার কিছু ভালো লাগে না, কিচ্ছু না। জাহান্নাম মনে হয় পৃথিবী। আমায় নিয়ে চলো এখান থেকে। এভাবে বাঁচা যায় বলো? ইফাত তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেয়। নিয়ে যাব। আরো শক্ত করে জড়িয়ে ধরে আমেনা। আমার ভয় হয়,
যদি না আসো আর? ইফাত অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। তারপর কিভাবে কি করে সে রাতে বিয়ে করে আমেনাকে। শাড়ি, গহনা, শেরওয়ানি, বিশেষ কিছুর প্রয়োজন হয় না সে বিয়েতে। কেবল কাজী আর দুজনের মনের মতই যথেষ্ট ছিল। আমেনাকে নিয়ে যায় ইফাতের ছোট বাসায়। এরপর যে আমেনা স্বাভাবিক হয়ে গেছে তাও নয়। মাস দুয়েক অকারণেই কাঁদত। সবকিছু কেমন একটা ঘোরের মধ্যে ছিল। ইফাতের ভালোবাসা আস্তে আস্তে মেয়েটাকে সুস্থ করে তোলে। তাসকিনের এসব ভাবনায় ছ্যাদ পড়ে চৌকির কোণে থাকা বাটন মোবাইলের রিংটোনের শব্দে। সিম কোম্পানির কল হয়তো। মোবাইলে কোনো কালই জরুরি বা বিশেষ কারো কল আসে না। বিয়ের পরে মোবাইল দেওয়া হয় বাপের বাড়িতে যোগাযোগ করতে। তবে কয়েক মাস পর পর তাসকিন কল দিলেই কেবল কল যেত ওই বাড়ি, নয়তো আর কল আসতো না। অপেক্ষা করত তাসকিন। বারবার সিম কোম্পানির কলের শব্দে দৌড়ে যেত। প্রতিবারই হতাশ হতো। আজ আর ইচ্ছে করলো না মোবাইলটা তুলে দেখতে। ফ্যাক্টরি বন্ধের দিন আজ, সুতরাং অফিসের স্যার বা কেউ কল দিবে না। তাসকিন 99% শিওর সিম কোম্পানির কল, কিন্তু 1% অনিশ্চয়তা থেকে কেন জানি ধরবে না করেও মোবাইলটা হাতে তুলে নিল। তারপর যা দেখলো তাতে অবাক নয়, বরং বুকের ভিতর তোলপাড় শুরু হয়ে গেল এক কালবৈশাখী ঝড়ের তেজে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।